10 বছর আগের দামে এখনো খাবার দেয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে। 125 টাকায় 3 বেলা খাবার দিতে অপারগতা 4 ঠিকাদারের। রোগীর খাবার সরকার আমাদেরকে যে মেনুটা ঠিক করে দিয়েছেন ওই মেনু অনুসারে আমরা বুঝে নিচ্ছি। আমাদের এখন বর্তমান খুব কর্মচারী কম, আমরা খুব কষ্ট হয়ে যাচ্ছে। নতুন প্রতিষ্ঠান খুঁজছে হাসপাতাল কর্তৃপক্ষ, টেন্ডার জটিলতার গুঞ্জন। অধিদপ্তরে আমরা চিঠি দিয়েছি এটা বাড়ানোর জন্য এবং তাদেরকেও বলেছি শর্ত অনুযায়ী তাদের এটা কন্টিনিউ করতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 3000 রোগীর খাবারের ব্যবস্থা করা হয়, তবে 2013 সালের পরে আর বাড়ানো হয়নি জনপ্রতি খাবারের এই বরাদ্দটা। এবং এই দামে খাবার সরবরাহ করতে চাইছে না ঠিকাদাররা। এ নিয়ে সান্ধ্যবাজারে থাকছে বিস্তারিত। সান্ধ্যবাজারে আরও যা থাকছে। খরা কাটিয়ে ফের স্রোতে ফিরেছে প্রবাসী আয়। আগস্টে দেশে আসলো $204 কোটি বেশি রেমিটেন্স। সারা বিশ্বে দুর্ভিক্ষের শঙ্কা প্রভাব থেকে দেশকে বাঁচাতে উৎপাদন বাড়াতে হবে, ডিপ্লোমা প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী। ওএমএফএসের চাল আটা নিয়ে কেন্দ্রে কেন্দ্রে ভিড়। বাজারে কমতে শুরু করেছে চালের দাম। 20 লাখ মেট্রিক টন খাদ্য মজুদ, জানালেন মন্ত্রী। রাশিয়া থেকে আসা জ্বালানি তেল ইস্টার্ন রিফাইনারিতে দিয়েছে বিপিসি। নমুনা পরীক্ষার ফলাফল মিলবে 7 কর্মদিবসে। স্বাগত সান্ধ্যবাজারের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস এবং আমি নাইমা বীর। এবারে বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চট্টগ্রাম মেডিকেলে খাবার সরবরাহে অপারগতা প্রকাশ করে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে 4টি ঠিকাদারি প্রতিষ্ঠান। গুঞ্জন উঠেছে মূলত টেন্ডার নিয়ে জটিলতায় এই চিঠি পাঠিয়েছে ঠিকাদাররা। যদিও মেডিকেলে দেয়া খাবারের পরিমাণ ও পুষ্টিমান যথাযথ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুষ্টিবিদরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 3000 রোগীর প্রতিদিনের খাবারের বিশাল আয়োজন ও সরবরাহ পরিস্থিতি বিস্তারিত উঠে এসেছে শোয়েব রহমানের প্রতিবেদনে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল 1300 শয্যার এ হাসপাতালে গড়ে রোগী ভর্তি থাকে প্রায় 3000। হাসপাতালের রান্নাঘরে প্রতিদিন ভোর থেকে শুরু হয় এ 3000 রোগীর খাবার আয়োজনের বিশাল কর্মযজ্ঞ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মূলত 1313 শয্যার একটি হাসপাতাল, অথচ এখানে প্রায় প্রতিদিনই 3000-এর মতো রোগী ভর্তি থাকছেন। আর এই বিপুল পরিমাণ রোগীর সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার আয়োজন করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই বিপুল পরিমাণ রোগীর খাবার কিভাবে রান্না করা হয়, কোন প্রক্রিয়া রান্না করা হয়, সেটি অনেকেরই কৌতূহলের বিষয়। আজকে আমরা দেখব এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের সেই চিত্র। চলছে দুপুরের খাবারের আয়োজন। সকাল 7টা থেকে 32 জন মিলে রান্না করছেন 3 ধরনের খাবার। রান্না হচ্ছে মুরগির মাংস, সবজি, ডাল, ভাত। প্রতিদিন এত বিপুল সংখ্যক মানুষের রান্না শেষ করতে 11টি বড় চুলায় চলে রান্নার কাজ। ভাতটা রান্না করে সবজি রান্না করার পরে আমরা সব কিছু বন্ধ করে ওয়ার্ডে নিয়ে যাই। আর আমাদের এখন বর্তমান খুব কর্মচারী কম, আমরা খুব কষ্ট হয়ে যাচ্ছে। রোগী প্রতি খাবারের বরাদ্দ 125 টাকা। 2013 সালের পর এ বরাদ্দ আর বাড়েনি। সে টাকায় সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার পান রোগীরা। খাবারের ধরন ও পরিমাণ নির্ধারণ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ তালিকায় বলা হয়েছে প্রতিবেলায় খাবারে রোগীকে দেয়া হবে 80 গ্রাম মাছ অথবা 79 গ্রাম মুরগির মাংস, 190 গ্রাম ভাত, 18 গ্রাম ডাল ও 100 গ্রাম সবজি। তবে দুপুরের খাবারে মুরগির মাংস রান্না হলেও আকার দেখে বোঝার উপায় নেই এটি কত গ্রাম। সরকার কর্তৃক যেটা নির্ধারিত করে দেওয়া হয়েছে, মুরগি বলেন, সবজি বলেন, ডাল বলেন, চাল বলেন, রোগীর খাবার সরকার আমাদেরকে যে মেনুটা ঠিক করে দিয়েছেন ওই মেনু অনুসারে আমরা বুঝে নিচ্ছি। রান্নার পর্ব শেষ, এবার খাবার বিতরণের পালা। এখানে যে কটি পদের রান্না হয়েছে সেগুলো আলাদা আলাদা পাত্রে ভরে নেওয়া হচ্ছে। এরপর একজন সহকারী ঠিক এমন সব ট্রলিতে করে সেই খাবারগুলো নিয়ে যাবেন প্রতিটি ওয়ার্ডে। সেখানেই রোগীদের মাঝে সমানভাবে খাবারগুলো বন্টন করা হবে।
রান্না করা খাবার প্রতি ওয়ার্ডে সরবরাহ করেন 14 জন কর্মী, যারা ঘুরে ঘুরে প্রতিটি ওয়ার্ডে এসব খাবার বিতরণ করবেন। 131 জনের খাবার নিয়ে এই ট্রলিটির গন্তব্য এখন 28 নম্বর ওয়ার্ড। আমরাও চলছি ট্রলির সাথে। ওয়ার্ডে ট্রলি নিয়ে যাওয়ার পর একজন নার্সও সাথে যোগ দেন। নার্সের হাতের তালিকা ধরে চলে খাবার বিতরণ। তবে কী পরিমাণ দেয়া হচ্ছে তা আর বোঝা গেল না। তবে দরিদ্র রোগীরা 3 বেলা খাবার পেয়েই যেন সন্তুষ্ট। আমি আজকে 15 দিন ধরে এখানে আছি, কিন্তু খাবারটা খুব ভালো লাগে, আমাকে তেমন একটা খারাপ লাগতেছে না। আল্লাহ যেতুর খাবার এদের হাজার হাজার শুকরিয়া। দেখতেছেন এখানে মুরগি, সবজি প্রত্যেকটা মানে দেওয়া দেয়, খুব ভালো ভালো খাবার দেয়। মাঝে মধ্যে নরম হয়, মাঝে মধ্যে একটু শক্ত, কিন্তু রান্না বান্না ঠিক আছে। এই ওয়ার্ডটিতে রয়েছে নানান বয়সের রোগী। তাদের শারীরিক গঠনও ভিন্ন, তবে খাবার একই। তেমনিভাবে এখানকার 39টি ওয়ার্ডের গুটি কয়েক রোগী বাদে প্রায় প্রত্যেককে দেয়া হচ্ছে এই একই খাবার। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রোগীর জন্য এই খাবার কতটা পুষ্টিকর, অর্থাৎ প্রতিটি রোগীর আলাদা আলাদা যে পুষ্টির চাহিদা, সেটি কি পূরণ হচ্ছে এই খাবার থেকে? পুষ্টিবিদরা বলছেন, খাদ্য তালিকা কী হবে সেটি নির্ভর করে যার যার বিএমআই বা বডি মাস ইন্ডেক্স এর ওপর। অথচ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ রোগী অর্থাৎ ডায়াবেটিস বা এমন রোগীদের জন্য খাবার তালিকা আলাদা হলেও বাকিদের জন্য একই খাবার। রোগীর সুস্থতার অন্যতম বড় 2 নিয়ামক খাদ্য এবং পথ্যের মধ্যে পথ্য ঠিকমতো পেলেও খাদ্যে কি ঘাটতি রয়ে যাচ্ছে? এখন হসপিটালে যারা ভর্তি থাকে তারা নিশ্চয়ই সুস্থ অবস্থায় তো থাকে না, তারা তো অসুস্থ হয়েই ওখানে যায়। তো তার অসুস্থতাটা দেখেও কিন্তু খাদ্য নির্বাচন করতে হয়। কিন্তু আপনি দেখেন 3000 রোগীর জন্য একই মাপের খাবার চলে যাচ্ছে। এত সব অভিযোগের নতুন করে বাদ সেধেছে হাসপাতালে খাবার সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। তারা বলছেন, বর্তমান বাজার দর বিবেচনায় 10 বছর আগের দরে খাবার সরবরাহ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় 4 ঠিকাদারি প্রতিষ্ঠান খাবার সরবরাহে অপারগতা প্রকাশ করে চিঠি দিয়েছে। এ অবস্থায় রোগীর খাবারের মান ও দাম নিয়ে বিবেচনার কথা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হবে। অধিদপ্তরে আমরা চিঠি দিয়েছি এটা বাড়ানোর জন্য, এবং তাদেরকেও বলেছি শর্ত অনুযায়ী তাদের এটা কন্টিনিউ করতে হবে। এখানে হাজার হাজার রোগী দেশের বিভিন্ন জায়গা থেকে, গরিব রোগীরা, অসহায় রোগীরা এখানে চিকিৎসা নিচ্ছে। তাদের খাবার নিশ্চয়তা বিধান করা আমাদের সবার দায়িত্ব। তবে খাবারের নতুন করে টেন্ডার হওয়া নিয়ে জটিলতার কারণেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হাসপাতালে খাবার সরবরাহে অনীহা প্রকাশ করেছে বলে গুঞ্জন উঠেছে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। অবশেষে খরা কাটিয়ে ফের স্রোতে ফিরতে শুরু করেছে প্রবাসী আয়। আগস্টে $204 কোটি বেশি রেমিটেন্স এসেছে দেশে, যা গেল বছরের একই সময়ের তুলনায় 12.5%-এরও বেশি। বিশ্বমন্দার মধ্যেও দেশে ডলারের বাজার নিয়ন্ত্রণ এবং প্রণোদনা সহ ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আনার উদ্যোগের ধারাবাহিক সুফল মিলছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত জানাচ্ছেন সেলিয়া সুলতানা। বিদেশ থেকে ব্যাংকের মাধ্যমে দেশে ডলার পাঠালে মিলে 100 টাকার কম, যেখানে খোলা বাজারে মানি এক্সচেঞ্জে পাওয়া যায় 100 টাকার বেশি। মাধ্যমে ডলারের দামে পার্থক্য অনেক বেশি থাকলে ব্যাংকের চেয়ে হুন্ডিতে টাকা পাঠাতে আগ্রহী থাকেন প্রবাসীরা। এতে রেমিটেন্স থেকে বঞ্চিত হয় দেশের অর্থনীতি। সম্প্রতি বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে টাকার অবমূল্যায়ন ও খোলা বাজারের ডলারের দাম নিয়ন্ত্রণে অভিযানে নামে কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা, সঙ্গে ডলার বিক্রিতে সর্বোচ্চ মুনাফার সীমাও বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর থেকেই বৈধ পথে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। আর বাংলাদেশ ব্যাংক থেকে ডলারের নির্ধারিত দর 95 টাকার বেশি ছাড়িয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন দেশ থেকে ব্যাংকের মাধ্যমে ডলার পাঠানো বাড়াতে শুরু করেন প্রবাসীরা। জুলাইয়ে রেমিটেন্সের সব রেকর্ড ছাড়িয়ে $209 কোটি আসে দেশে, আর আগস্টেও এসেছে $204 কোটি। এই মাসে তো আমাদের মোটামুটি গত ঈদের মাসের মতনই 2 বিলিয়নের উপরে এই মাসেও হয়েছে। এক্সপোর্ট প্রসিডটাও নিজেদের ব্যাংকের মাধ্যমে আনার জন্য কিন্তু তারা খুব তৎপর হয়েছে। এই বিভিন্ন কারণেই দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের, আপনি যেটা বললেন, রেমিটেন্স ফ্লোটা এখনো অব্যাহত আছে। এই মাসেও প্রায় 2 বিলিয়নের উপরে আসছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, বৈশ্বিক মন্দার মধ্যে নীতিগত সব প্রচেষ্টায় মিলছে এমন ধারাবাহিক সফলতা। আমরা চেষ্টা করছি, যেহেতু আমাদের যে টোটাল মোট ধরেন বৈধ আছে হলো 235টা আমাদের আছে ধরেন এই যে মানি চেঞ্জার, তো অবৈধই চলাছে 700। এই গ্যাপটা পূরণ করার জন্য কিন্তু ব্যাংকগুলোকে এই সুযোগটা দেওয়া হয়েছে। ডলারের তো আসলে চাহিদা কিন্তু আমাদের যেহেতু ইম্পোর্ট বেশি, এক্সপোর্টের থেকে যেহেতু ইম্পোর্ট অনেক বেশি, সেই ক্ষেত্রে কিন্তু ডলারের চাহিদা কিন্তু এখনো কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে আমাদের। গেল বছরের একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল $181 কোটি। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। ওএমএসের চাল আটা নিতে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। দেশজুড়ে 2500 স্পটে 3 মাস চলবে খাদ্যবান্ধব কর্মসূচি। মূল্যস্ফীতির বাজারে কম দামে পণ্য পেয়ে খুশি সাধারণ মানুষ। সকালে কর্মসূচির উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন, দেশে যাবৎকালের সবচেয়ে বেশি 20 লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। বিস্তারিত প্রতিবেদনে। চাল তুলি বলি বাইসে যাই বাজার, না হলে মরে আরো চুচা হয়ে যাইতাম। 9 সদস্যের পরিবারের ভার রহিমা বেগমের কাঁধে। নিজের যা উপার্জন তা দিয়েই দৈনিক চলে বেঁচে থাকার লড়াই। ওএমএসের চাল কিনতে পেরে তার আবেগ ঝরল কান্না হয়ে। চাল নিয়ে এসে দিয়েছে, এটাই দিয়ে খাও। মাছ কোনো তোর বাপে কাম করে, তোর বাপে কি দেখাতে চাইছি না খবরদার। সেই ধমক দিয়ে মারবে যায়, নাতিরা চুপ করে বসে থাকে। কি করবো, আমি পারিনি জিস করে। পরে কোন যে ফাইটে যায় আমার মানিকরা। ওএমএস কার্যক্রমের চাল ও আটা বিক্রির শুরুর দিনেই ক্রেতাদের দীর্ঘ অপেক্ষা। এ যেন নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর বাজারে একটু স্বস্তি। 5 কেজি চাল মনে করেন বাইরে থেকে কিনতে গেলে অনেক টাকা, আর 1 কেজি আটার দাম হচ্ছে 45 টাকা। এখানে 18 টাকা কেজি, 2 কেজি পাইলাম 23 টাকার মধ্যে। অনেক সুবিধা করলো না। চালটা যদি প্রতিদিন বাড়াই দিত, পরিমাণটা 10 কেজি করে দিত, কি 10 কেজি দিলে সবাই সুবিধা হইতো। আটা এবং চাউল এক পরিমাণে দেওয়া উচিত। সরকার যেভাবে দিতেছে ভালো, যদি আটাটাও সাথে দেয় তাহলে সবচেয়ে ভালো হবে। জনপ্রতি 30 টাকা দরে 5 কেজি চাল ও 18 টাকা দরে 3 কেজি খোলা আটা বিক্রি হচ্ছে রাজধানীর 50টি স্থানে। সরকারি এই উদ্যোগে উপকারভোগীদের সুবিধা দিতে তৎপর জনপ্রতিনিধি ও ডিলাররা। নাম লিখছি, ঠিকানা লিখছি, টিপসই নিচ্ছি। 5 কেজি চাল, 2 কেজি আটা। আর আজকে আবার সাথে টিসিবির কার্ডধারীরা জড়িত হয়েছে, ওনাদেরকে শুধু 5 কেজি চাল দিচ্ছি। মানুষের চাহিদা আছে, আমরা জানাবো আটার চাহিদা যদি বাড়াই দেওয়া হয়। এখন বর্তমানে যা আছে তা আমরা পর্যাপ্ত দিতে পারবো, কোনো সমস্যা হবে না। দেশে খাদ্য ঘাটতির সংখ্যা উড়িয়ে পর্যাপ্ত খাদ্য মজুদের খবর দিয়েছেন খাদ্যমন্ত্রী। জানিয়েছেন প্রয়োজনীয় চাল আমদানি অব্যাহত থাকবে। 20 লক্ষ মেট্রিক টন আমাদের মজুদ আছে, যার কারণে প্রতি মাসে ওএমএস এর খাদ্য বান্ধবে 3 লক্ষ মেট্রিক টন আমরা প্রতি মাসে বিতরণ করব। অতএব এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই, পর্যাপ্ত মজুদ আছে এবং আমরা এটা চালিয়ে যেতে পারব। খাদ্যবান্ধব কর্মসূচিতে 50,10,509টি পরিবারকে প্রতি মাসে 15 টাকা কেজি দরে 30 কেজি চাল দেয়া হবে। এই কার্যক্রম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিলে পরিচালিত হবে। এজন্য সারা দেশে 10,110 জন ডিলার নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচিতে প্রতি মাসে বিতরণ করা হবে 1,50,315 টন চাল। মোকাররম হোসাইন, এখন, ঢাকা। এদিকে সকাল থেকে বিভাগীয় ও জেলা শহর সহ উপজেলা পর্যায়ের সরকার নির্ধারিত ডিলারের মাধ্যমে বিভিন্ন পয়েন্টে চলছে এই কর্মসূচি। একইভাবে চাল এবং আটা পাবে টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও। সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাঠে রয়েছে জেলা এবং উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারাও। কম দরে চাল ও আটা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিস্তারিত প্রতিবেদনে। ঊর্ধ্বমুখীর বাজারে সস্তায় চাল আটা দেওয়ার খবরে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। সরকারের ওএমএস এবং টিসিবির সমন্বিত খোলা বাজারে চলছে খাদ্য বান্ধব এই কর্মসূচি। ওএমএস এর আওতায় প্রত্যেকে প্রতিদিন 30 টাকা দরে 5 কেজি চাল এবং 18 টাকা কেজি দরে আটা পাবেন 3 কেজি পরিমাণ। ডিলারের মাধ্যমে সপ্তাহে 5 দিন অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া যাবে এই চাল আটা। টিসিবির কার্ডধারীরাও মাসে 15 টাকা দরে 2 বার পাবেন 5 কেজি করে 10 কেজি চাল। নভেম্বর পর্যন্ত 3 মাস চলবে এই কার্যক্রম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই উদ্যোগটা নিঃসন্দেহে
প্রশংসনীয়। আমাদের জন্য এখন খুবই উপকার হচ্ছে, কারণ আমরা এখন খুব আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে গেছি। খুব শান্তিতে শৃঙ্খলাভাবে সুন্দরভাবে পাইতেছি। দোকানে 60 টাকা করে স্যার, আমরা এখানে 30 টাকা করে পাইতেছি, আমাকে অনেক উপকার হইতেছে। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে এবং প্রত্যেকটা সেন্টার থেকে 400 জন ব্যক্তি 5 কেজি করে চাল নিতে পারবে। চট্টগ্রাম নগরীর 14টি পয়েন্টে লম্বা লাইনে দাঁড়িয়ে কম মূল্যে চাল ও আটা কিনতে অপেক্ষা করেন সাধারণ মানুষ। ট্রাকের পাশাপাশি ডিলারের মাধ্যমে 19টি দোকানেও চলছে এই কার্যক্রম। নগরীর বাইরে 15টি উপজেলায় টিসিবি কার্ডের মাধ্যমে 80,600 পরিবার পাবেন 15 টাকা কেজিতে 30 কেজি চাল। তীব্র গরম উপেক্ষা করে একইভাবে খুলনায় ওএমএসের চাল পেতে ভিড় করেন নিম্ন আয়ের মানুষ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কবলে নাকাল মানুষজন কম মূল্যে চাল ও আটা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আমরা 50-55-60টা চাল কিনে খাচ্ছি, সেই জায়গায় আমরা এখন 30 টাকা করে চাল পাচ্ছি। কম দামে নেওয়ার জন্য আমাকে একটু সুবিধা আছে, আমরা একটু খাইয়ে বাঁচতে পারতেছি। সাধারণ মানুষের জন্য সরকার নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে এবং সরকারের পক্ষে আমরা মানুষের পাশে রয়েছি। বরিশালে 40 জন ডিলারের মাধ্যমে এই কর্মসূচি চলবে সপ্তাহে 5 দিন। কম মূল্যে খাদ্যশস্য পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। তবে কিছুটা ব্যতিক্রম দেখা গেছে ময়মনসিংহে। নির্ধারিত মূল্যে 5 কেজি চাল পেলেও দেখা দিয়েছে আটার সংকট। সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় প্রয়োজন মতো আটা নিতে পারছেন না ডিলাররা। এতে বিপাকে পড়েন নিম্ন আয়ের কার্ডধারীরা। তো চালটা পাইতেছি, এটা খুশি আমরা যে আমরা খাইয়া বাঁচতেছি, কম দামে চাল পাইতেছি। আটাটা পাইলে একটু ভালো হইতো। আজকে আটা নাই, কালকে ছিল 450 কেজি, আর 450 কেজি মাল দিয়ে কি হয়? এছাড়া কুমিল্লা, রাজশাহী, সিলেট ও বগুড়া সহ উপজেলা পর্যায়ে প্রায় 2,500 পয়েন্টে শুরু হয়েছে ওএমএস এবং টিসিবির সমন্বিত খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি কর্মসূচি, যা চলবে আগামী 3 মাস পর্যন্ত। সাবিত সারওয়ার, এখন। ওএমএসে স্বল্প মূল্যে চাল বিক্রি ও আমদানি শুল্ক কমানোর বড় প্রভাব পড়েছে চালের বাজারে। চট্টগ্রামের পাইকারি বাজার পাহাড়তলিতে বস্তায় চালের দাম কমেছে 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে দিনে 1 লাখ টনেরও বেশি চাল সরবরাহ করছে, ফলে বাজারে চাহিদা অনেকটাই কমেছে। আগামী সপ্তাহে দাম আরও কমে আসবে বলে মনে করছেন তারা। হোসাইন জিয়াদের প্রতিবেদনে বিস্তারিত। ঊর্ধ্বমুখী চালের বাজার নামতে শুরু করেছে। চট্টগ্রামে গত 2 দিনে বস্তা প্রতি চালের দাম কমে গেছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। কারণ খুঁজতে গিয়ে জানা গেল, চালের বাজারে ত্রিমুখী প্রভাব পড়েছে। একই সাথে আমদানি শুল্ক কমানো, ওএমএসে চাল বিক্রি ও নতুন আউশ ধানের মৌসুম শুরু হওয়ায় দাম কমাতে শুরু করেছেন মিল মালিকরা। 20% ভ্যাট উঠাই ফেলছে। এটা উঠানোর সাথে সাথে আমাদের যারা স্টকার, যারা আমাদের এই যে এলসি করছিল, যেসব আতপ চাউল বা সিদ্ধ চাল কম দামি চাউলের স্টক করছিল, তারা দেখা যায় যে এখন ছাড়ছে, প্রতি বস্তাতে 300 টাকা করে কমাই দিয়েছে। সারা দেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল ও আটা পাচ্ছে সাধারণ মানুষ। ওএমএসে চাল মিলছে 30 টাকা কেজি ও খাদ্যবান্ধব কর্মসূচিতে মিলছে 15 টাকা কেজিতে, যার বড় ধরনের প্রভাব পড়েছে চালের বাজারে। শুধু তাই নয়, বেচাকেনায়ও পড়েছে বড় ধরনের প্রভাব। চাহিদা কমায় পাইকারি বাজারে বেচা বিক্রি নেমেছে প্রায় অর্ধেকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয়। জিনিসপত্রের দাম খুব বাড়া, এই জন্য সাধারণ মানুষ যারা আছে এদের জন্য খুব দরকার আছে। এখন আমরা নিম্ন স্তরে চাইলেও 60 টাকা, এখন উনি যে 30 টাকা দরে চাল দিচ্ছে, মানে আমাদের জীবনটা, মানে আমার প্রাণটা ফাটা বাজাচ্ছে যায়। সরকারের নানা পদক্ষেপ আর ক্রেতা কমায় গত কয়েকদিনে গুদামে মজুত করা চাল বাজারে ছাড়তে শুরু করেছেন মিল মালিকরা। তাই আগামী সপ্তাহে চালের দাম আরও কমবে বলে মনে করছেন পাইকার ব্যবসায়ী ও খাদ্য বিভাগের কর্মকর্তারা। চতুর্দিকে সরকারের চাপাচাপির কারণে আমাদের চাউলের বাজার একটু নিম্নগতিতে, প্রায় 200 টাকা 300 টাকা করে মানবেদ কমছে, ও গরিবের চালগুলো খেত এটা একটু বেশি কমছে, কিন্তু বেশ দামিগুলো এখনও প্রভাব পড়ে না, আস্তে আস্তে পড়বে ইনশাল্লাহ। আগামীতে আরও কমে যাবে, দাম বাড়ার সম্ভাবনা নাই। নিম্ন আয়ভুক্ত মানুষের যেন তাদের ক্রয় সীমাবদ্ধ নিয়ে আসা এবং তাদেরকে মূল্য সহায়তা দেওয়ার জন্য এই কর্মসূচি চালু করা, এবং সপ্তাহে 5 দিন অর্থাৎ রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে এবং প্রত্যেকটা সেন্টার থেকে 400 জন ব্যক্তি 5 কেজি করে চাল নিতে পারবে। বাজার নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপের পাশাপাশি মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।
সারা বিশ্বে দুর্ভিক্ষের আভাস পাওয়া যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে উৎপাদন বাড়াতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের সম্মেলন উদ্বোধন করে তিনি এই কথা বলেন। প্রকৌশলীদের এখন থেকে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হবার আহ্বানও জানান তিনি। বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষা এবং বেতন ভাতা নিয়ে সরকারের সুপারিশ কেন বাস্তবায়ন হচ্ছে না, এ নিয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হবে। আজহার লিমনের কাছে বিস্তারিত। বিশ্বব্যাপী চলছে চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি, আর সারা পৃথিবীর বিনিয়োগকারীরাও খুঁজছে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে। তৈরি পোশাক খাত এর বাইরে নয়। বৃহস্পতিবার ডিপ্লোমা প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, দেশের মাটিতেও রোবোটিক্সের ব্যবহার করে সফলতা পাওয়া গেছে। যুগের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রযুক্তি ও দক্ষতা অর্জন করে প্রকৌশলীদের তৈরি হতে বলেন তিনি। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে দেশে আন্তর্জাতিক বাজারে যে ধরনের পরিবর্তন সূচিত হবে তা মোকাবেলা করার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শুরু থেকেই শিক্ষার্থীরা যাতে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে, সে লক্ষ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 100 নম্বরের কারিগরি পাঠ যোগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া দেশের প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে কারিগরি বিভাগ খোলার সিদ্ধান্তের কথাও জানান তিনি। বলেন, সরকার চায় 2040 সালের মধ্যে দেশের অর্ধেক শিক্ষার্থীকে কারিগরি শিক্ষাক্রমের আওতায় আনতে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার জন্য শিক্ষানীতি 2010-এ সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ক্রেডিট ওয়েভার দিয়ে উচ্চশিক্ষার সুযোগ করার সুপারিশ করেছি। আপনাদের ইনক্রিমেন্ট সহ বিভিন্ন দাবি দেওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আশা করছি খুব দ্রুত সমাধান হবে। আর আমি এটা খোঁজ নেব যে এসব বিষয়ে দীর্ঘসূত্রিতা কেন দেখা দিচ্ছে। প্রকৌশলীদের সম্মেলনে বৈশ্বিক সংকটের দিকটিও আলোকপাত করেন সরকার প্রধান। বলেন, বিশ্বব্যাপী যে মন্দা শুরু হয়েছে তাতে সবাইকে সতর্ক হতে হবে এখন থেকেই। আজকে যে সারা বিশ্বে একটা দুর্ভিক্ষের পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি, এর প্রভাব থেকে আমাদের দেশের মানুষকে বাঁচাতে হবে। সেই জন্যই আমি আহ্বান করেছি যে 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। সবাইকে সব ক্ষেত্রে কৃচ্ছতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, এখন, ঢাকা। কিলোমিটারে 5 পয়সা কমানোর প্রভাব পড়েনি রাজধানীর গণপরিবহনে। নতুন ভাড়ার চার্ট এখনও টাঙানো হয়নি। আগের তালিকাতে চলছে ভাড়া আদায়। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী দেবরাজ দেব। মিরপুর 1 থেকে প্রেস ক্লাব পর্যন্ত যে ভাড়া 30 টাকা ছিল, 5 পয়সা ভাড়া কমার পরেও কিন্তু আসলে সেই ভাড়ার কোনো পরিবর্তন হয়নি। সেই ভাড়া আসার কথা 28 টাকা বা 29 টাকায়। আমরা বাস থেকে নেমে বাসের যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এই ভাড়া কিন্তু আসলে কমেনি। যে ভাড়া আগে ছিল এখনও সেই ভাড়াই নেওয়া হচ্ছে। আসলে 5 পয়সার যে পরিবর্তন তা কিন্তু যাত্রীদের উপরে সেভাবে পড়েনি। একসময় 25 পয়সায় পাওয়া যেত রুস্তম চকলেট। অনেকেরই শৈশবের চমৎকার এক স্মৃতি 4 আনার এই চকলেট। ডিজেলের দাম 5 টাকা কমায় গণপরিবহনেও 5 পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই 5 পয়সাই রুস্তম চকলেটের স্মৃতিচারণে বাধ্য করছে অনেক যাত্রীকে। কিলোমিটার প্রতি 5 পয়সা কমানোর প্রভাব নগরের যাত্রীদের উপর পড়েনি। বুধবার বিআরটিএতে এক বৈঠকে বাস ভাড়া কিলোমিটারে 5 পয়সা কমানোর সিদ্ধান্ত হয়। সরকারের নতুন সিদ্ধান্তের ফলে দূরপাল্লার বাস ভাড়া হবে 2 টাকা 15 পয়সা, আর মহানগরে হবে কিলোমিটারে 2 টাকা 45 পয়সা। যদিও এই ভাড়া কমানো নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তুষ্টি রয়েছে। 5 পয়সা কমানোর বদলে ভাড়া না কমানোতেই সায় যাত্রীদের। বাস ভাড়া যে 5 পয়সা কমাইছে, এটা তো কম হইল না। কোথায় কম রাখে না, 5 টাকার জন্য ওরা বলে যে আমরা কত কমাবো, এটা হিসাবে মেলে না। 3 কিলো জায়গা সরকারের ভাড়া হবে 7 টাকা 50 পয়সা। সরকার সেখানে নির্ধারণ করছে সর্বনিম্ন ভাড়া 10 টাকা, এখানে ভাড়া ওরা আদায় করে 18 টাকা। ভাড়া কমের বদলে এখনও বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া নতুন ভাড়ার চার্টও লাগানো হয়নি বাসে। চার্ট দেয় না, এখন নতুন চার্ট পায় না। 5 পয়সা কমাইলে তো আর 19 টাকা হয়, এই 20 টাকাই রাখি। তো ভাড়া দিচ্ছে তো খালি রাস্তা, ফ্রি রাস্তার জন্য, জ্যামের রাস্তার জন্য না। ময়মনসিংহ যাওয়া যায় 5 ঘন্টায়, এখন তো বিশ্ব রোড তো কারণ বাজার হয় 5 ঘন্টায়। হয়তো দিচ্ছে 1 ঘন্টার ভাড়া,
5 ঘন্টার ভাড়া তো দেয় নাই। এয়ারপোর্ট থেকে 31 টাকা ভাড়া, ওনারা দেয় 30 টাকা, 22 টাকা ভাড়া দেয় 20 টাকা। এর আগেও 2016 সালে ডিজেলে 3 টাকা কমানোয় বাস ভাড়া 3 পয়সা কমানো হয়েছিল, তখনও নতুন ভাড়া কার্যকর হয়নি। এই যাত্রাতেও একই অবস্থার পুনরাবৃত্তি হবে বলেই মনে করেন যাত্রীরা। দেবরাজ দেব, এখন, ঢাকা। সান্ধ্যবাজারে আরও যা থাকছে। নারায়ণগঞ্জে হচ্ছে দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, 6 মেগাওয়াট যুক্ত হবে জাতীয় গ্রিডে। সান্ধ্যবাজারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। মিয়ানমারের অভ্যন্তরে বারবার মর্টার শেল বিস্ফোরণ ও গুলির শব্দে চরম আতঙ্ক এবং উদ্বেগ উৎকণ্ঠায় আছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। অনেকটা নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সীমান্তে এ ধরনের ঘটনায় সতর্ক থাকার ব্যাপারে বাংলাদেশকে কথা দিয়েছে মিয়ানমার। গত সপ্তাহে হঠাৎ করে বান্দরবনের চুম্বুরু সীমান্তে মিয়ানমারের দিক থেকে উড়ে আসে 2টি মর্টার সেল। অবিস্ফোরিত হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্ত জুড়ে। সে আতঙ্ক কাটেনি এখনও। নাইখংছড়ি উপজেলার গুমভুম ইউনিয়নের টম্বুরগ্রাম সংলগ্ন সীমান্তের ওই পার থেকে এখনও থেমে থেমে বিস্ফোরণ ও গুলির শব্দ ভেসে আসছে। এতে কেঁপে উঠছে বাড়িঘর। গ্রামের বাসিন্দারা বলছেন, সকাল থেকে রাত পর্যন্ত গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে তাদের ঘুম আসে না। সবচেয়ে বেশি আতঙ্কে শিশুরা। আর রাতে কিভাবে হাড়াই মনে করো বইয়ের মাঝে তাকে ধরো তারা গুলি মারিলে মনে করো বাচ্চাগুলো আর লইয়ের মনে করো বই নির্বাহ করে তাকে না পারি। সব মাটির ঘর, আর ওইটা শব্দে মাটির ঘর ফেটে যায়। মানে 1 মাস আজ 500 কুয়ার গুলি চলাচল অবস্থা চলে দেয় নাই আমাদের মারা জিবা বর্মাত মারে আমার গুলা মারে ইয়াতো দুয়াঙ্গ হয়ে বাংলাদেশের ভিতরে আর খুব আতঙ্কিত আছে এখন। স্থানীয়রা জানান, মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে বিদ্রোহী ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির শব্দে আতঙ্ক বিরাজ করছে সীমান্তবর্তী লোকজনের মাঝে। আমরা যে বুমগুলো পেয়েছি, 2টা বুমের অংশ আমরা রেখে দিয়েছি, এটা আমার কাছে এখনো প্রমাণ আছে। আমার মাথার উপর চলে যাবে গুলি। এখন আমরা অনেক আতঙ্কে থাকি, যে কোনো সময় আমাদের এলাকায় পড়তে পারে। আমরা যেমন আছি গুলির নিচে আছি মনে করা যায়। ওইখান থেকে ডেলি তারা 20-25টা 30টা 40টা এরকম মোটর সেল মারে ওই দুর্গম পাহাড়ের ওইদিকে। তাদের ধারণা ওইখানে পাহাড়ে তাদের বিদ্রোহী গ্রুপরা আছে। অবস্থা এখন গ্রামবাসী এগুলো দেখতেছে, শুনতেছে। সেদিন গ্রামও 2টা বিজিবি আবার সেনাবাহিনী যে এগুলো বাস্ত করলো। এদিকে মিয়ানমারে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গোলাগুলি, মোটর সেল নিক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারের কাছে বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদও জানানো হয়েছে। মোটর সেল উড়ে আসার পরপরই দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূতকে অনলাইন মিটিংয়ের তলব করে কড়া হুঁশিয়ারি জানায় বাংলাদেশ। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার কথা দিয়েছে সতর্ক থাকার। আমাদের এখানে পড়েছে এস্ট্রে, হঠাৎ করে চলে এসেছে এবং তাদের আমরা জিজ্ঞাসা করেছি এবং তারা আগামীতে আরো সতর্ক হবে। পরে বিকেলে মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মিয়ানমারের কোনো ধরনের উস্কানিতে পা দেবে না বাংলাদেশ। অনেকে দেখেছি যে ফিয়ার করছেন যে ওখানে যে পরিমাণ রোহিঙ্গা এখনো রয়ে গেছেন তারা আবার বাংলাদেশে চলে না আসেন। আমরা এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের কাছে কিছু তথ্য আছে যেটা সেই সময় ছিল না। এই কারণে আমাদের সংস্থাগুলি বেটার প্রিপেয়ার্ড। বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে, যেন একজনও মিয়ানমারের নাগরিক বাংলাদেশে ঢুকতে না পারেন। এই উস্কানিতে বাংলাদেশ বা এই ফাঁদে আমরা পা দিতে চাই না খুব পরিষ্কারভাবে, কারণ এই ধরনের একটা দিকে নিয়ে যেতে পারলে তাদের হয়তো একটা স্ট্র্যাটেজিক বেনিফিটস থাকবে। আমরা পরিকল্পনা করছি যে এই বর্তমান পরিস্থিতি আমরা ডিপ্লোম্যাটিক কমিউনিটিতে জানিয়ে রাখবো ইন অ্যাডভান্স, সো দ্যাট কোনো ধরনের আনটুয়ার্ড ইনসিডেন্ট যদি ঘটে তারা যেন বুঝতে পারেন। রোহিঙ্গা সংকট সমাধানে গত 5 বছর ধরে বহুমুখী আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ও মিয়ানমার।
সীমান্তের ওই পারে রোহিঙ্গাদের জন্য নিরাপদ আবাস তৈরি করা যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকারের তালিকায়, সেখানে সাম্প্রতিক অস্থিরতা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করার আশঙ্কা তৈরি হয়েছে। এহসান জুয়েল, এখন ঢাকা। সান্ধ্যবাজারে আরও যা থাকছে। হাজার কোটি টাকা ছাড়িয়েছে দেশের গামছার বাজার, ব্যবহারে আগ্রহ বাড়ছে বিদেশি নাগরিকদের, দিন দিন বাড়ছে রপ্তানি। এবার বর্জ্য থেকেই উৎপাদন হবে বিদ্যুৎ। নারায়ণগঞ্জে চালু হতে যাওয়া এই প্রকল্প থেকে 6 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। $4.5 কোটি বেশি খরচে নির্মাণাধীন এই প্রকল্পে সমাধান হবে শহরের বর্জ্য ব্যবস্থাপনার। আর নারায়ণগঞ্জের পর বিভিন্ন সিটি কর্পোরেশনেও এমন প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলোর সবচেয়ে বড় সমস্যা বর্জ্য। আছে বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা অসুবিধা। এসব বর্জ্য সড়কে যত্রতত্র পড়ে থাকে, এছাড়া সেসব বর্জ্য ফেলাও একটা বড় সমস্যা। তবে ঢাকার ঠিক পাশেই নারায়ণগঞ্জে হচ্ছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। নারায়ণগঞ্জের জালকুড়িতে 10 একর জায়গায় হচ্ছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রজেক্ট। ওয়েস্ট টু এনার্জি বা WTE নামের নতুন এই প্রজেক্টের দায়িত্ব বিদ্যুৎ বিভাগ দেয় চীনের 3টি প্রতিষ্ঠানকে। বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন বর্জ্য লাগবে প্রায় 600 মেট্রিক টন। উৎপাদন হবে 6 মেগাওয়াট বিদ্যুৎ। মাতুয়াইল গ্রিড সাব স্টেশনের মাধ্যমে যুক্ত হবে জাতীয় গ্রিডে। প্রজেক্টের কাজ শেষ হবে 455 দিনে। প্রতিষ্ঠানগুলো এই বিদ্যুৎ উৎপাদন কারখানাটি বানাতে খরচ করবে $46 মিলিয়ন। নারায়ণগঞ্জের মেয়র জানান, শহরের বর্জ্য ব্যবস্থাপনা খুবই চ্যালেঞ্জের। নতুন এ প্রকল্প হওয়ার মাধ্যমে বর্জ্যের একটি সুষ্ঠু ব্যবস্থা হলো। ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড দিয়ে যখন যান তখন রাস্তার দুই পারে প্রচুর ময়লা ফেলানো হয়। অনেকেই মনে করে যে এটা সিটি কর্পোরেশনের ময়লা। আসলে যেই পথ দিয়ে নারায়ণগঞ্জে ঢোকা হচ্ছে সেটা ইউনিয়ন পরিষদ। রাস্তার ডাইনে বায়ে 2টা ইউনিয়ন পরিষদ, পরবর্তীতে মাঝখানে যে আমাদের সিটি কর্পোরেশন। সেই ময়লার জন্য সব সময় আমাকে কথা শুনতে হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ থেকে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম পড়বে 17.604 টাকা। এই হিসাবে 20 বছর মেয়াদে পরিশোধ করতে হবে 1665.48 টাকা। এই বিদ্যুৎ স্টেশন থেকে বিদ্যুৎ কিনবে সরকার। সরকার এই প্রজেক্ট থেকে বেশি দামে বিদ্যুৎ কিনবে, কারণ এর মাধ্যমে বর্জ্যের একটি সমাধান করে উৎপাদন হচ্ছে বলেই খরচ বেশি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন সমগ্র বাংলাদেশে যে সকল শহর অঞ্চল যেখানে বর্জ্য আছে যত্রতত্র না ফেলে সেখানের একটা ব্যবস্থা নেওয়া, এবং এই বর্জ্য দিয়ে কিভাবে আমরা সমাধানে যেতে পারি তার একটা ব্যবস্থা করা। পর্যায়ক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর ও চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। নাজমুস সাকিব, এখন ঢাকা। সান্ধ্যবাজারে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। 4 হাতের একটি গামছা তৈরি করতে খরচ হয় প্রায় 80 থেকে 100 টাকা। ঢাকার বাজারে অবস্থান ভেদে এর মূল্য 130 থেকে 200 টাকা। বছরে দেশে গামছার চাহিদা 10 থেকে 12 কোটির, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। রং ও ডিজাইনের বৈচিত্র্যের মাধ্যমে গামছার কাপড়ে তৈরি হচ্ছে ফ্যাশনেবল পোশাকও। দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে গামছা। সুতার দাম বাড়তে থাকায় এর প্রভাব পড়েছে উৎপাদনেও। সুতা থেকে গামছা তৈরি এবং বাজারজাতের গল্প জানাচ্ছেন হাসিব বিল্লার প্রতিবেদনে। এটি সিরাজগঞ্জ জেলার পাঁচুলিয়া গ্রাম, যে গ্রামের প্রতিটি ঘরে ঘরে গামছার বুনন। শুধু সুতা বুনন নয়, এ যেন তাঁতিদের রঙিন স্বপ্ন বোনা। গামছার প্রতিটি সুতোই জড়িয়ে আছে যাদের সুখ দুঃখের গল্প।
সুতার নানান প্রক্রিয়া শেষে গামছা তৈরির পালা। টানার সুতাগুলোর ওপর নিচে দিয়ে পাটি বোনার মতো করে বিশেষ কৌশলে মাকুর মাধ্যমে বোনা হয় পোড়েনের সুতাগুলো। এভাবে 1 ঘন্টা সুতা টানা পোড়েনের বাঁধনে বেঁধে তৈরি হয় একটি গামছা। ছোটবেলা থেকেই আমাদের হাতে কলম ওঠে নাই, উঠেছে এই মাকু। এই পরিশ্রমে আমরা কাজ করি, মানে যে কাজ করি আমাদের এই কাজ করে আমাদের কিছুই হয় না। আধুনিকতার ছোঁয়া লেগেছে গামছা বানানোর প্রক্রিয়ায়। ইলেকট্রিক পাল লুমেই এখন তৈরি হয় বেশিরভাগ গামছা। বিদ্যুতের শক্তিতে প্রতি লুমে 16 ঘন্টায় 20 থেকে 25 পিস গামছা তৈরি হয়। কোণ থেকে সুতা ভাঙানো, প্রসেস মিল, রং এবং শ্রমিক মজুরি সহ আনুষঙ্গিক অন্যান্য খরচ মিলিয়ে 4 হাতের একটি গামছা তৈরিতে খরচ পড়ে যায় প্রায় 80 থেকে 100 টাকা। গামছা বিক্রি হয় থান হিসাবে। 4টি গামছায় 1 থান। স্থানীয় পাইকারি বাজারে 1 থান গামছা বিক্রি হয় 420 থেকে 450 টাকায়। হাত দিয়ে খটখটি তাতে গুনাইয়া তারা আমাদের কাছে আনছে, তাদের কাছে আমরা নিয়ে আমরা আমাদের নিজস্ব টিকিট লাগা সেল দেব। দেশে সবচেয়ে বড় গামছার হাট সিরাজগঞ্জের পাঁচলিয়া। এছাড়া সিরাজগঞ্জের পাইকোষা, নরসিংদীর বাবুরহাট, টাঙ্গাইলের করটিয়া, কুষ্টিয়ার পোড়াদহ, পাবনার কাপড়ের হাট এবং ঝালকাঠিতে বিক্রি হয় গামছা। কোটি কোটি টাকার কেনাবেচা হয় প্রতি হাটবারেই। বিভিন্ন দামে পাইকাররা কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। দেশের বিভিন্ন জায়গার গামছা বিক্রি হয় ঢাকার ইসলামপুর, নিউ মার্কেট, গুলিস্তান ছাড়াও বিভিন্ন শপিং মলে। এছাড়া ফুটপাতেও মেলে এটি। ওগুলা কিনা আছে হয়তো আপনার 100 টাকা, বিক্রি করি 120 টাকা, কিনা আছে 140 টাকা, বেচি 160 টাকা। লাল, নীল, সবুজ বা নানা রঙের সুতায় বোনা সুতি কাপড়টি এখন শুধু গামছার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন রূপ নিয়েছে ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ হিসাবে। গামছায় জড়িয়ে আছে গ্রাম বাংলার আবেগ। এই আবেগকে ফ্যাশন শিল্পীরা ফুটিয়ে তুলছেন পোশাকে। পোশাকের পাশাপাশি বিভিন্ন রকমের গামছা ছোট ছোট করে কেটে অন্য পোশাকের সঙ্গে জুড়ে দিয়ে পেঁচক তৈরি হচ্ছে। এছাড়াও টুপি, ব্যাগ, স্যান্ডেল, ল্যাম্পশেড, মেয়েদের অলংকার এবং ঘর গোছানোর সামগ্রীও তৈরি হচ্ছে গামছা দিয়ে। তাঁতিদের কাছ থেকে গামছা সংগ্রহের পর নিত্য নতুন নকশা করে শোরুমে নিয়ে আসা হয়। এর প্রধান গ্রাহক শৌখিন বাঙালি এবং বিদেশি নাগরিক, যাদের আগ্রহ বাংলাদেশি ঐতিহ্য। আসলে গামছা তাঁতিরাই আমাকে ছোটবেলার থেকে স্বপ্ন দেখিয়েছে। এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন সব কিছু। তখন কিন্তু একদম সুতির 100% গামছা হতো। এখন আজ পর্যন্ত আমার গামছা সবচেয়ে বেশি বিক্রি হয় দেশে বিদেশে। বছরে 10 থেকে 12 কোটি গামছার চাহিদা রয়েছে দেশে। টাকার পরিমাণে যা 1000 কোটি টাকা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বেড়েছে গামছার চাহিদা। মূলত প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে গামছা। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। ভাদ্রে তাল পাকা গরম চলছে প্রকৃতিতে, তবে বৈশ্বিক উষ্ণতায় শরতের সেই চিরচেনা রূপ নেই। গরমের দুর্বিষহ জনজীবন, এতে সবচেয়ে বিপাকে শহরের ভাসমান মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী দেবরাজ দেব। কথায় আছে ভাদ্র মাসে নাকি তাল পাকা গরম পড়ে। সেই ভাদ্র মাস থেকে এসেছে, তালও পেকেছে, পাশাপাশি গরমে মানুষেরও বেতাল হওয়ার অবস্থা। বৈশ্বিক নানা কারণে এই গরম কিন্তু মাত্রাতিরিক্তভাবে বেড়েই চলেছে। বর্ষায় পানি নেই, শুষ্ক অঞ্চলে বন্যা, এমন নানা রকম অদ্ভুত আচরণ করছে প্রকৃতি। তবে এই প্রকৃতির অদ্ভুত আচরণের একমাত্র কারণ কিন্তু অপরিকল্পিত বিশ্বায়ন। দেশেও এবার বর্ষাকাল কেটেছে বলতে গেলে বৃষ্টি ছাড়াই। প্রকৃতিতে এখন শরৎ, আকাশেও যেন সমস্ত আয়োজন। তবে ঋতুচক্রের ভাদ্র মাসে এবার নেই রোদ আর মেঘের লুকোচুরি। আর তাই তো নগরে এবার শরতের ঝাঝা রোদ, তীব্র গরম, দূর থেকে আসা শীতল বাতাসের কোনো স্পর্শ নেই। আর এতেই তালপাকা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে নগরের জনজীবন। আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন
যা প্রতিনিয়ত ফেলছে অস্বস্তিতে। এখন আর নিয়ম মেনে চলে না আবহাওয়া। কাগজে কলমে শরৎ ঋতুর দেশ হলেও অনুভূতিতে গ্রীষ্মেরই দখল। শীতকাল শেষ হয়ে যায় চোখের পলকে। জুলাই মাসে যেমন আমরা ব্যবসা গরম অনুভব করছি, পুরো আগস্ট মাস জুড়েই কিন্তু এইভাবে আমরা কিন্তু ব্যবসা গরম অনুভব করছি। যদি এইভাবে যদি সিজনে বৃষ্টিহীন অবস্থায় থাকে, তাহলে আগামী মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলাদেশ অঞ্চলও কিন্তু এই ব্যবসা গরমের অনুভূতি থাকবে। যদি কখনো বৃষ্টি হয়, সেই বৃষ্টির কারণে সাময়িকভাবে সেই পরিস্থিতি কিছুটা উত্তরণ হবে, আদারওয়াইজ কিন্তু এই ব্যবসা গরম থাকবে। এটি জলবায়ুগত পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নেরই প্রভাব, এবং আগামী ভবিষ্যতে বা আগামী নিকট ভবিষ্যতে আমাদেরকেও এইরকম বিরূপ আরও অন্যান্য আবহাওয়া পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য আমাদের সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। রাজধানীর বুকে যে পরিমাণ প্রাণের বাস, তা এই শহরের সক্ষমতার বাইরে। প্রতিদিনই নতুন নতুন মানুষ যোগ হচ্ছে শহরে। চারদিকে উঁচু দালান কোঠা সব ঠাঁই দিলেও দিচ্ছে না প্রকৃতির বন্ধু গাছকে, যার ফল ভুগতে হচ্ছে সকলকে। বৈশ্বিক যে প্রভাব বা কারণগুলো আছে সেটিকে আমরা নিয়ন্ত্রণ না করতে পারলেও স্থানীয় পর্যায়ে আমাদের তাপমাত্রাটাকে সহনশীল অবস্থায় রাখার জন্য আমাদের কতগুলো বিষয় করণীয় আছে। যেমন আমাদের সবুজায়নের পরিমাণ বাড়াতে হবে, বৃক্ষায়ন বাড়াতে হবে, নতুন করে যাতে কোনো বনভূমি বা বৃক্ষ ধ্বংস না হয় সেটি আমাদের নিশ্চিত করতে হবে। অপরদিকে আমাদের যে প্রাকৃতিক জলাধারগুলো আছে সেগুলোতে সংরক্ষণ করতেই হবে। নতুন করে যদি কোনো জায়গায় সম্ভব হয় আমাদের জলাধার সৃষ্টি করতে হবে। গরমের এই হাহাকারে নাভিশ্বাস ওঠার উপক্রম। বিশেষ করে শহরের ভাসমান মানুষেরা সবচেয়ে ভুক্তভোগী। রাস্তার মোড়ে মোড়ে লেবুর শরবতের খোঁজে মানুষ। বিশুদ্ধ পানির অভাবে রোগবালাইও পিছু ছাড়ছে না। গরমের কারণে রিক্সা চালা খুব রিস্ক হচ্ছে, এই জন্য এই রাস্তার মধ্যে ঠান্ডা পানি পাইলে খাই। কখনো গরম দেখি নাই, এখন যে গরম, মানুষ যে কীভাবে বাঁচবে কীভাবে চলবে জানি না। মৌসুমি ফল খাচ্ছি, লেবুর রস খাচ্ছি, লেবু আর ডায়াবেটিস যেহেতু চিনি খাওয়া হচ্ছে না, বাকি মৌসুমি ফল সবই, দেশি ফল সবই খাওয়া হচ্ছে। ইটকাঠের শহরের কোটি মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় চেষ্টা করে যাচ্ছে। প্রকৃতির এই উত্তাপ কমাতে গাছের বিকল্প নেই বলে মনে করে পরিবেশবাদী সংগঠনগুলো। বৃষ্টির সময় জাস্ট টাইমে বৃষ্টি হচ্ছে না, বা বৃষ্টি যখন হচ্ছে অতিরিক্ত হচ্ছে। যেমন আমাদের দেখেন বন্যা যখন হওয়ার কথা ছিল তার আগে বন্যা হয়ে গেছে, এবং এতে কি হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সেই বন্যা এখান থেকে কিন্তু আমাদের ঢাকার উপর চাপটা পড়েছে। পুরো ঢাকা সিটিতে আমরা কাজ করার চেষ্টা করতেছি। আমরা অলরেডি হচ্ছে 500টি মতো তাল গাছ কিনা প্রকল্প অলরেডি আমরা হাতে নিয়েছি। বেড়েছে মানুষ, আর পাল্লা দিয়ে প্রকৃতির উপর অত্যাচারও চলেছে। এই যে বৃষ্টির সময় বৃষ্টি নাই, শীতে নাই ঠান্ডা, বছরের পর বছর মানুষের নিষ্ঠুর আচরণের প্রতিশোধ কি নিচ্ছে প্রকৃতি? ভেবে দেখার সময় কি আসেনি? দেবরাজ দেব, এখন, ঢাকা। এই ছিল শান্তবাজারে।